এত সব করেও আমার দ্বারা সম্ভব? ভাইয়া যেন বরফের মতো দাঁড়িয়ে আছে। আপু এসে হাত বেঁধে দিল আমার। বাবা মা কিছু বলল না, বলার মতো খুঁজেই পেল না কিছু। মা বাবা রুম থেকে বের হতে নিতেই আমি বলে উঠলাম, মা, এই রুমের ভেতরের কথাগুলো যেন তোমার ভাইয়ের বাড়ি পর্যন্ত না পৌঁছায়। যদি কারো থেকে ওরা ব্যাপারটা জানতে পারে তাহলে খুব ভালো করেই যেন আমি কি কি করতে পারি। আমার এমন শক্ত কথায় আম্মু বিস্মিত। কি অদ্ভুত, আজ আমার সব কথাই সবাই বিস্মিত হচ্ছে। আমার কথায় কি বিষয়ের কোনো মেডিসিন মেশানো আছে? দুদিন যাবৎ ভার্সিটিতে আসিস না, কেন আসিস না? শুভ্র ভাইয়া খোঁজ করছিল। তোর কি কিছু হয়েছে? কি হয়েছে? দুইটা মেয়ে হয়েছে, আরেকটা ছেলে হবে, প্রতিক্রিয়া চলছে। আর কোনো প্রশ্ন? কি বলছিস এসব? সিম্পল বাংলায় তো বললাম, সাধু ভাষায় তো কিছু বলিনি। তোর কি মন খারাপ রোদ? না, মন খারাপ হবে কেন? কখনো না। রোদের মন খারাপ হয় না কখনো। গট ইট? চিৎকার করে। ওকে ওকে, চেঁচাচ্ছিস কেন? চেঁচিয়ে আমি বোঝাতে চাইছি আমি বিরক্ত। এই যে তুই ফোন দিয়েছিস তাতে আমি বিরক্ত। এই যে একটু আগে শুভ্র ভাইয়ের কথা বললি তাতেও আমি চরম বিরক্ত। তোর কি শুভ্র ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝগড়া টগড়া কিছু? ওই শুভ্র কি আমার জামাই নাকি আমার 10 বাচ্চার বাপ? ওই ব্যাটার সাথে আমার কিসের ঝামেলা হবে? এসব আজগুবি আলাপ আমার সাথে করতে আসবি না, ফোন রাখ। আর শোন, আগামী 2 দিন তুই আমার বাড়ির ত্রিসীমানার মধ্যেও আসবি না। কজ আমি আপাতত তোর সাথে কথা বলতে চাচ্ছি না। কথাটা বলেই ফোন কেটে অফ করে দিলাম। তখনই দরজায় কড়া নাড়ল। বিরক্তির সাথে বলে উঠলাম, কে? সাথে সাথেই ওপাশ থেকে আপু বলে উঠল, শুভ্র এসেছে, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে নাকি? দরজা খোল। আপু, আমি কোনো প্রেসিডেন্ট নই যে আমার সাথে গুরুত্বপূর্ণ কথা থাকবে। আমি সাধারণ একটি মেয়ে, সাধারণভাবেই বলছি। তোমার বর্তমান মামাতো ভাই আর হবু দেবরকে বলো ওনার কোনো গুরুত্বপূর্ণ কথা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার নেই। সো জাস্ট লিভ। ব্যালকনিতে দাঁড়িয়ে মুড়ি চিবোচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আবারও দরজায় টোকা পড়ল। ওই পাশ থেকে আপু তৈরি হতে বলল, শপিংয়ে যাবে। আমি মানা করেও লাভ হলো না, তাই বাধ্য হয়েই কালো রঙের একটা জামা নিলাম পরব বলে। কি মনে করে জামা রেখে নীল শাড়ি জড়ালাম গায়ে। আজ সাজবো, মন ভরে সাজবো। এভাবে নিজেকে ঘরে আটকে রাখার মতো ট্র্যাজেডি তো হয়নি আমার। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে কালো টিপ, চুলগুলো হাত খোপা করে বেরিয়ে এলাম রুম থেকে। সোফায় অব্র আর শুভ্র ভাইয়া বসে আছেন। আমি খুব স্বাভাবিকভাবেই ওনাদের সামনে বসলাম। শুভ্র ভাইয়া তৃষ্ণার্ত দৃষ্টিতে আমার গিলে খাচ্ছেন। এভাবে তাকিয়ে থাকার কি হলো আজব? অব্র ভাইয়ার সাথে কথা বলতে বলতে প্রায় 10 মিনিট পর ওনার দিকে আর চোখে তাকালাম। উনি এখনও আমার দিকে আগের মতো তাকিয়ে আছেন, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কিছু নেই। গাড়িতে উঠতে যাওয়ার সময় শুভ্র ঘোষণা করলো আজ গাড়ি নয়, রিকশায় যাবেন তারা। আপু আর অব্র ভাইয়া খুব খুশি। বিকালের নরম আলোয় প্রেয়সীর সাথে রিকশায় চলা মানেই রোমাঞ্চকর বিষয়, কিন্তু আমার জন্য তা বিরক্তিকর। কারণ আমার পাশের মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। রিকশার পাশাপাশি বসে আছি, মাঝে আরেকজন বসতে পারবে অনায়াসে। প্রায় 10 মিনিট পর উনি বললেন, এইদিকে চেপে বসো, পড়ে যাবে তো রোদ। কেন? যেন শরীর স্পর্শ করতে সুবিধা হয় তাই? রোদ? কি রোদ? কি সত্যি বলছি বলে গায়ে লাগছে বুঝি? রোদ প্লিজ স্টপ। তুমি ভালো করে জানো আমি ওই টাইপের ছেলে নই। হ্যাঁ, আমি জানি আপনি কোন টাইপের ছেলে। সাস এ রিভেঞ্জার, যে রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে ভেঙে টুকরো করতেও ভাবে না। এই যে আমি আপনার পাশে বসে আছি, জানেন কেমন ফিলিংস হচ্ছে আমার? ঘৃণা লাগছে, প্রচণ্ড পরিমাণ ঘৃণা। আই জাস্ট হেট ইউ। আপনার সাথে কোনোভাবে আমার রক্তের সম্পর্ক আছে ভাবতে গা গুলাচ্ছে আমার। আমার কথায় চোয়াল শক্ত হয়ে এলো ওনার। এক ঝাটকায় আমার কোমর চেপে ধরলেন উনি। আমি ছাড়ানোর চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু পারছি না। কই? উনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এত ঘৃণা?
এত ঘৃণা কি আমার প্রাপ্য? কেন করছো এমন? কি করেছি আমি? কোন দোষে এভাবে পুরাচ্ছ আমায়? উফ, আর সহ্য হচ্ছে না আবার। দুদিন পর পর তোমার এসব পাগলামোতে আমি অতিষ্ঠ। তুমি বাচ্চা নও, বোঝার ক্ষমতা তোমার আছে, তবু তুমি অবুঝ। আমার যে শ্বাস বন্ধ হয়ে আসে সেটা তুমি বুঝো না, আমার যে মরে যেতে ইচ্ছে করে সেটা তুমি বুঝো না। আর তুমি যা বুঝো সেটা দুনিয়ার আর কেউ বুঝে না। একটু বুঝতে চেষ্টা করো না কেন? তুমি দম বন্ধ করে মেরে ফেলতে চাও আমায়? তাহলে একেবারেই মেরে ফেলো না। এত ভনিতা করছো কেন? ছাড়ুন আমায়। আমাকে টাচ করার সাহস কি করে হয় আপনার? আর এইসব ফালতু কথা আমাকে না বলে আপনার লাইফলাইনকে বলুন, কাজে লাগবে। আপনার এই শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা মরে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ট্রাস্ট মি, আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। প্লিজ ছাড়ুন আমায়। আপনার প্রতিটি স্পর্শকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ। চেঁচিয়ে উনি আরও জোরে চেপে ধরে বললেন, ঘৃণা, ঘৃণা, ঘৃণা? কিসের এত ঘৃণা তোমার? কি করেছি আমি? টেল মি ড্যাম ইট। ছাড়ুন আমায়, চিৎকার করে বললাম। কিসের অধিকারের জবাবদিহিতা চান আপনি? আমি আপনার বউ নাকি জিএফ? কোনোটাই না। সো জাস্ট স্টপ দিস কাইন্ড অফ ড্রামা। এই মামা, রিক্সা থামান। কেন? রিক্সা কেন থামাবে? কারণ আমি নামবো। আপনার মতো থার্ড ক্লাস কোনো পার্সনের সাথে একসাথে বসতে আমার গা গুলায়। এই মামা, থামাতে বলছি না? থামাবেন নাকি চেঁচিয়ে মানুষ জড়ো করে মার খাওয়াবো? সবাইকে বলবো আপনি এই লোকটার সাথে মিলে আমায় তুলে নিয়ে যাচ্ছেন। কি চেঁচাবো? প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে আমার শরীর। সব সহ্য হয় আমার, কিন্তু কোনো ছলনাময়ী কখনো নয়। রিক্সা থামানোর সাথে সাথে নেমে হাঁটা দিলাম। শুভ্র ভাইয়া নিচু মাথা হয়ে চুলগুলো মুঠো করে ধরে বসে আছেন চুপচাপ। আমি হাঁটছি আর ভাবছি, এই লোকটা পিছু ছাড়ছে না কেন আমার? মন ভাঙার ছিল, ভেঙেছে। আর কি চাই সে? এই রাগ, এই জেদ আমি কাকে দেখাবো? সবার ধারণা হবে আমি ওভার রিয়্যাক্ট করছি। আরে, এই কথা বলার আগে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখার সাহসটা জোগাড় করো। যে কোনো পরিস্থিতিতে কোনো মেয়েই তা পারবে না। যা পারবে তা হলো বড় বড় কথা বলা। সাসা ইডিয়েটস। আমার ভাবনার প্রহরকে ছিন্ন করে কেউ হুট করেই কোলে তুলে নিল আমায়। হঠাৎ ঘটা ব্যাপারটায় আমি চমকে গেলেও শুভ্রর মুখটা দেখেই চমকটা রাগে পরিণত হলো মুহূর্তেই। ছোটাছুটি করেও লাভ হলো না। ওনার ওজন যেখানে ৮০ কেজি, আমার মাত্র ৪৫। ওনার সাথে পেরে ওঠার কথাও না। কিছুক্ষণের মধ্যেই হাঁপিয়ে উঠলাম আমি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রিকশায় বসে পড়লেন। এই মুহূর্তে শরীর নড়ানোর ক্ষমতাও আমার নেই। ওনার বুকের সাথে মিশে আছে আমার মাথা। ওনার হার্টবিটের শব্দ আমার কানে স্পষ্ট। কি তুমুল গতিতে ছুটছে। একসময় এই শব্দটা আমাকে নেশা ধরাতো, কিন্তু এই মুহূর্তে সেটা নিতান্তই বিরক্তিকর বিষয়। অন্য কারো ভালোবাসার মানুষের বুকের শব্দ আমি শুনবো কেন? যে অধিকার আমার নেই সেই অধিকারের অধিকারী হতে চাই না আমি। সারাটা বিকেল আর সন্ধ্যাটা শপিং করে কেটেছে, সাথে বেড়েছে বিরক্তি। বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল বড্ড নিষ্ঠুরভাবে। ইস, কি পাষাণ! রাতের নিস্তব্ধতাকে কতটা নিষ্ঠুরতার সাথে ছিন্ন ভিন্ন করে দিল মুহূর্তেই। ফোনের দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। ফোনের স্ক্রিনে চিত্রার হাসিমাখা মুখ ভাসছে, সাথে ভাসছে বাংলা অক্ষরে লেখা তার নাম চিত্রা। আমার ফোনে একমাত্র ওর নামটাই বাংলা ফন্টে লেখা। তার কারণটা অবশ্য তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ওর নামটাতে একটা উপন্যাস গন্ধ আছে বলেই মনে হয় আমার। উপন্যাসের নায়িকাদের মতো নাম। আর ভাগ্যের পরিহাস, আমার গল্পটাকে ছিন্ন ভিন্ন করে সেখানেও নিজের নামটা লাল কালিতে লিখে নিয়েছে সে গভীরভাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা তুললাম। হ্যালো। হ্যালো রোদ, হুম। কাল ভার্সিটিতে আসিস তো? কাল তো রিইউনিয়ন, দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানিস। এখানে শেয়ার ইউর লাভ সেশন নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে এবার। সবাই তার লাভ এক্সপিরিয়েন্স শেয়ার করবে। জাস্ট অসম একটা বিষয়। আসবি তো?
দেখি। দেখা দেখি কিসের? এখানে তো দেখা দেখির কিছু নেই। তুই আসবি ব্যাস। শুধু আসবি যে তা না, একদম শাড়ি পরে আসবি। বললাম তো দেখি, এখনো শিওর হতে পারছি না। রোদ, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 50 বছরের সব ব্যাচের ভাইয়াপুরা আসবে। তাদের মধ্যে অনেকেই সাকসেসফুল। ওদের সাথে পরিচয় থাকলে আমাদের ক্যারিয়ার এফেক্ট পড়বে। দে ক্যান গিভ আস এ গ্রেট চেঞ্জ। চিত্রা, তুই এই মুহূর্তে ফোন রাখবি। তোর এই হিসেব নিকাশটা আমার সাথে না করে ক্যালকুলেটরের সাথে কর, সেটা বেশি এফেক্টিভ হবে। কথাটা বলেই ফোনটা কেটে দিলাম। এই চিত্রাটা অলওয়েজ রং টাইমে কল করবে আর আমাকে বিরক্তিকর চরম সীমায় পৌঁছে দিবে। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাস্তার সোডিয়ামের কিছু অংশ বারান্দায় হানা দিয়েছে। আকাশের চাঁদটা মেঘের সাগরে হাবুডুবু খাচ্ছে বারবার। আকাশ থেকে চোখ নামিয়ে রাস্তার দিকে তাকালাম। একজোড়া কাপল হাতে হাত রেখে হেঁটে চলেছে। মেয়েটির হাতে আইসক্রিম, পাশের মানুষটার কাঁধে মাথা। এই মুহূর্তে এই মেয়েটিকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলেই বোধহয় হচ্ছে। মানুষ তার জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে এমন একটা ভুল করে যার জন্য তাকে পস্তাতে হয়, কষ্ট সহ্য করতে হয়, ব্যথা সহ্য করতে হয়। কখনো তা মিষ্টি ব্যথা, কখনো বা আমার ক্ষেত্রে ব্যথাটা বড্ড তীক্ষ্ণ। প্রথম যৌবনের প্রথম ভালোবাসা, প্রথম আঘাত, প্রথম পরাজয়ের খুবই কষ্ট হয়। যে কষ্টটা এই মুহূর্তে আমার প্রতিটা পেশিতে বয়ে চলেছে অদ্ভুত একটা ভাইরাসের মতো। গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কপালে ছোট্ট কালো টিপ, হালকা গোলাপি লিপস্টিকের সাথে চোখে কড়া করে কাজল এঁটে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তৈরি হয়ে নিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ। গেটে পা রাখতেই চিত্রাকে দেখতে পেলাম। মুখে হাসি যেন ধরছেই না তার। বেগুনি রঙের শাড়িতে বড্ড মিষ্টি লাগছে ওকে। রূপবতী কন্যা তার কেশ বরণ চুল। এই মেয়েকে দেখে ছেলেরা তো প্রেমে পড়তে বাধ্য। চিত্রার পাশেই দাঁড়িয়ে আছে শুভ্র ভাইয়া। উনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখে যেন হাজারো আকুতি। এত সুন্দরী প্রেমিকা পাশে থাকতেও উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন বুঝতে পারছি না। উনিও গোলাপি আর সাদার সংমিশ্রণে পাঞ্জাবি পরেছেন, বেশ লাগছে। কিন্তু আজ ওনাকে খুঁটিয়ে দেখার সাহস জোগাতে পারলাম না। খুব দ্রুতই চোখ সরিয়ে নিলাম। অন্যের জিনিস বলে কথা। আমাকে দেখেই চিত্রা দৌড়ে এলো। চশমা ঠিক করতে করতে কথার ঝুলি নিয়ে বসলো সে। আমি ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছি। তখনই কথাই থেকে সোহেল ভাইয়া এসে হাজির। এই সানশাইন, খুব মিষ্টি লাগছে তোমায়। ধন্যবাদ ভাইয়া, মুস্কি হেসে বললাম। মাই প্লেজার ম্যাম। ব্রেকফাস্ট করেছো? একটু। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে করনি। আমিও করিনি। চলো একসাথে ব্রেকফাস্ট সেরে আসি, অনেক কাজ। এই শুভ্র, অনুষ্ঠান শুরু কর। এখন আপাতত আমার কোনো কাজ নেই। এবার একটা খাওয়া দেব প্লিজ। আর কোনো কাজের কথা বলিস না। এই সানশাইন, চলো। শুভ্র ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। হয়তো উনি চাচ্ছেন না আমি সোহেল ভাইয়ার সাথে যাই। ওনার চাওয়া দিয়ে আমার কি কাজ। আমি হাসি মুখে সোহেল ভাইয়ার সাথে হাঁটা দিলাম। আমাদের খাবার আসার আগেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। সোহেল ভাইয়া আমাকে অ্যারেঞ্জমেন্টের হেন তেন বোঝাচ্ছিলেন। তখনই অ্যানাউন্সমেন্ট হলো। হ্যাঁ, আছে এমন একজন। সবাই একসাথে ইয়েস বলে উঠল। আমার যদি জিজ্ঞাসা করা হয় ওয়াই আই লাভ হার, তাহলে বলবো কোনো রিজন নেই। ওকে ভালোবাসার কোনো রিজন আমার কাছে নেই। অজানা কোনো কারণে ভালোবাসি তাকে। আর খুবই অদ্ভুত বিষয় কি জানেন, সেও অজানা কোনো কারণে ঘৃণা করে আমায়। যেখানে আমি ওর সাথে কথা বলতে না পারলে শ্বাস আটকে আসে, সেখানে আমার কথা শুনে বিরক্তিতে ওর শ্বাস আটকে আসে। যেখানে তার হালকা ছোঁয়া আমার শরীরে শিহরণ জাগায়, সেখানে আমার ছোঁয়ায় ওর ঘৃণা আসে। অদ্ভুত এক ভালোবাসা আমার। তবুও দিন শেষে ওকে একটাবার দেখার জন্য মরে যেতে ইচ্ছে করে, কিন্তু সে বুঝে না, বড্ড অবুঝ সে। এই অবুঝ মেয়েটাকেই আমার চাই। দিন শেষে চোখে চোখ রেখে বলতে চাই, তোকে চাই, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু তোকেই চাই।
মেবি। হুম, সে এখানেই কোথাও আছে, আজ নয়। ওকে। ক্যাম্পাস কাঁপিয়ে তালির আওয়াজ উঠল। আমি ততক্ষণে মঞ্চের কাছে গিয়েও দাঁড়িয়েছি। উনি মুচকি হেসে গিটারটা হাতে তুলে নিলেন, হালকা হাতে সুর তুলল গিটারে, তারপর চোখ দুটো বন্ধ করে গেয়ে উঠলেন। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না, বোঝে না রে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বোঝে না, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি, কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। দু চোখ জ্বালা করছে আমার, হয়তো চোখ থেকে বৃষ্টি ঝরতে চাইছে, কিন্তু কেন? যার উত্তর শুধুই জানি না। আবেগ দিয়ে গাওয়া হয়তো একেই বলে। প্রতিটা লাইন ওনার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে যেন। গান গাওয়া শেষ করে মুচকি হেসে গিটারটা পাশে দাঁড়ানো ছেলেটার হাতে ধরিয়ে দিয়েই নেমে গেলেন স্টেজ থেকে। চোখ দুটো টলমল করছিল ওনার, যেন এখনই ঝরে পড়বে দুফোঁটা জল। কি ভয়ানক গোলকধাঁধায় ফেসে গেছি আমি। ওনার গাওয়া গান আর তার আগে বলা প্রতিটি কথা যে ছিল আমাকেই উদ্দেশ্য করা। উনি যদি সত্যিই আমায় ভালোবাসেন, তাহলে চিত্রার সাথে ওসব কেন? ওয়াই? এই, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আর এই বালতি ভরা পানিই বা কেন? তোকে কিছু প্রশ্ন করব না, পেঁচিয়ে স্ট্রেট অ্যান্সার দিবি। আর পেঁচালেই এই পানি তোর মাথায় ঢালবো, বুঝতে পেরেছিস? কি 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 এমন প্রশ্ন করবি অবাক হয়ে? প্রথম প্রশ্ন, শুভ্র ভাইয়ের সাথে তোর রিলেশন চলে? কি, পাগল নাকি? ওনার সাথে আমার রিলেশন কেন চলবে? আর উনি তো তোকে পছন্দ করেন। তাহলে তোর কোমরে হাত রেখে রোম্যান্সের মানে কি? রাগী গলায় বললাম। রোমান্স? কি বলছিস তুই? কিসের রোমান্স? ফাটিয়ে দিব একটা। ওয়াশরুমের দরজার চিপায় দাঁড়িয়ে তোরা কি মহাকাশ নিয়ে গবেষণা করছিলি নাকি? দাঁতে দাঁত চেপে বললাম। আরে ওটা তো ভাইয়ার পা স্লিপ করছিল, তাই তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই ভাইয়া এলো। উনি কিছু একটা বলতে এসেছিলেন আমায়, কিন্তু কিছু বলে ওঠার আগে পাটা স্লিপ কেটে একদম আমার উপরে এসে পড়লেন। উনি যদি আমার উপরে পড়তেন তাহলে আমার মাথাটা একদম দেয়ালে লেগে যেত। অনেক কষ্টে এক হাত দেয়ালে ধরে নিজেকে আটকে নিয়েছেন উনি, আর অন্য হাতে আমার কোমর ধরেছেন যেন আমি দেয়ালে ধাক্কা না খাই, মুখ গোমরা করে। এইটুকুই? এইটুকুই। চিত্রা এইটুকু বলার সাথে সাথেই বালতির পানিটুকু ঢেলে দিলাম ওর মাথায়। চিত্রা অবাক চোখে তাকিয়ে আছে। এটা কি হলো? আমি তো তোর প্রশ্নের উত্তরই দিলাম, তাহলে পানি কেন? লেট করে দিয়েছিস তাই। তোর কোনো ধারণা আছে এই 3 দিন কিভাবে কেটেছে আমার? 3 দিন মানে বুঝিস তুই? 3 দিন মানে হলো 72 ঘন্টা। তার মানে কত জানিস? 4320 মিনিট। মাই গড! চিত্রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই বললেই চলে। আমি তো ভাবছি শুভ্র ভাইয়াকে নিয়ে। ইস, না জেনে ওনাকে কত কথা শুনিয়ে দিলাম। এবার ওনাকে সরি বলবো কিভাবে? সামনে যেতেই তো আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। রুমের দরজা বন্ধ করে বিছানার উপর উঠে লাফালাফি করছি আর জোরে জোরে গাইছি। उफ मेरे दिल में थोड़ी खाली सी जगह थी। उफ तूने आके भी किया रे ए জায়গা দিল। कुछ ক্যাভি না চাকি। শুভ্র ভাই আমাকে পছন্দ করে, শুধু এবং শুধুই আমাকে ভালোবাসে। ইস কি সুখ! হঠাৎ জানালা ভেদ করে একটা কাগজ এসে লাগলো গায়ে।
আমার রুমটা দোতলায়। নিচ থেকে কেউ দোতলায় জানালা দিয়ে কি করে কাগজ ছুঁড়তে পারে বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে কাগজের দিকে তাকিয়ে থেকে বিছানায় পা ছড়িয়ে বসলাম। মোচড়ানো কাগজটা হাতে নিয়ে সোজা করে দেখলাম কিছু একটা লেখা আছে তাতে। এই মিষ্টি হাসি, এত রাগ কেন তোমার? এত জেদ? এই ছোট্ট একটা শরীরে এত জোর কিভাবে? তোমার হাতের চরটা বেশ শক্ত ছিল, সাথে মিষ্টিও ছিল। জীবনের প্রথম কোনো মেয়ের হাতে চর খেয়েছি, আর সেই মেয়েটা হলে তুমি। তোমার হাতের চরটা গালে পড়ার পর মনে হয়েছিল আরেকটা চর যদি পড়তো আমার গালে, তাহলে ব্যাপারটা মন্দ হতো না। আর ও হাত এতটা নরম কি করে হয় বলো তো? আচ্ছা, তুমি কি 3 বেলা তুলো খাও? কালকে তোমার শরীরের ওই গোলাপি শাড়িটা যে কি মারাত্মক সুন্দর ছিল, তা কি তুমি জানো? তোমার সাথে বেশ মানিয়েছিল রংটা, সাথে তোমার গালে ছিল রাগের ওই গোলাপি আভা। ইচ্ছে তো করছিল, থাক না বলি, লজ্জা পাবে তুমি। কথাগুলো তোলা থাকুক, কোনো একদিন আমার সামনে বসিয়ে এই লজ্জা মাখা কথাগুলো শোনাবো তোমায়। আর তুমি লজ্জায় লাল হয়ে মুখ লুকাবে আমার বুকে, আর আমি প্রাণ ভরে দেখবো। সেদিন তোমার চোখে ভালোবাসাটা দেখতে চাই, শ্যামলতা, ঘৃণা নয়। তোমার চোখে আমার জন্য ঘৃণাটা যে আমায় মৃত্যু যন্ত্রণা দেয় প্রতিটা মুহূর্তে। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে রোদ পাখি, নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল লাগিয়ে বাতাসে চুল উড়িয়ে দাঁড়াবে কি ছাদের কোণে? জানি দাঁড়াবে না, তবু অপেক্ষা করে চলেছি দিন রাত। তোমার পায়ে নিজে আলতা, তোমার পায়ে নিজ হাতে আলতা লাগানোর খুব শখ আমার। একদিন সুযোগ দিও প্লিজ, শুধু একটা বার ভালোবাসা মাখা চোখে তাকিও। তোমার সেই চাহনিতে তো আমি কুপখাত, তোমার একরাশ ঘৃণা। চিঠির ওপর 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনটা বলে উঠল নিঃশ্বাসে দিয়ে পাল্লা দিয়ে ভালোবাসি ভালোবাসি। ঝটপট উঠে আলমারি থেকে নীল শাড়ি বের করে জড়িয়ে নিলাম শরীরে। হাত ভরে চুড়ি আর চোখে কাজল লাগিয়ে অগোছালো চুলগুলো খুলে দিয়েই দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আছি, দৃষ্টি রাস্তার দিকে। কোথায় উনি? উনি কি চলে গেছেন? কথাটা ভেবেই কান্না পাচ্ছে আমার। ঠিক তখনই পেছন থেকে আপু বলে উঠল, কাউকে খুঁজছিস? না না তো, কাকে খুঁজবো? তাহলে এভাবে ছটফট করছিস কেন? কাঁদছিস? আরে না, বাতাসে বালি উড়ে চোখে পড়ছে, তাই হয়তো। এনিওয়ে, তুই এখানে কিছু বলবি? হুম মা আমাদের তৈরি হতে বললো। হুম মা আমাদের তৈরি হতে বললো। মা আমাদের ওখানে যাবে, বিয়ের ডেট ফিক্সড করবে। লাজুক চাহনি? আপুর কথাটা শুনেই মনটা খুশি হয়ে গেল। নিশ্চয়ই ওখানে গিয়ে ওনাকে খুঁজে পাবো। ইস, কথাটা ভেবেই আপুকে শক্ত করে জড়িয়ে ধরেই এক দৌড়ে নিচে চলে গেলাম। আনন্দে সারা বাড়ি নেচে বেড়াতে ইচ্ছে করছে। বাড়িতে ঢুকে মামু আর মামুনির সাথে দায়সারা কথা বলেই চারিদিকে চোখ ঘোরাতে লাগলাম। কিন্তু মহাশয়ের দেখা মিলল তো? কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না। না জানি কি ভাববে সবাই। কিছুক্ষণ বসে থেকে মুখ কাচুমাচু করে উঠে গেলাম। ধীর পায়ে দোতলায় উঠেই উকিঝুঁকি দিতে লাগলাম চারপাশে, যদি দেখা পাই। হঠাৎ কেউ একজন আমার হাত টেনে দেয়ালে চেপে ধরে ঠিক আমার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। এমন একটা কাজ শুভ্র ভাইয়া ছাড়া আর কারো হতেই পারে না। লজ্জায় আমি মাথা তুলে তাকাতেই পারছি না যেন। এতক্ষণ যাকে এত খোঁজাখুঁজি, তাকে সামনে পেয়েও তাকাতে পারছি না। উনি আমার চুলগুলো হাতের আঙুল দিয়ে আছড়ে দিয়ে কানের পেছনে গুজে দিলেন। কানের কাছে ঠোঁট এনে নরম কণ্ঠে বলে উঠলেন, আলতা লাগানোর অধিকারটা কি দেবে আমায়? ওনার কণ্ঠে আমি কেঁপে উঠলাম। কাপা কাপা গলায় কিছু বলতে যাব, তার আগেই পেছন থেকে কেউ একজন কেশে উঠল, যাকে বলে নোটিসেবল কাশি। কাশির শব্দ কানে যেতেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো শুভ্র। অব্র ভাইয়া পকেটে হাত দিয়ে ভুড়ো নাচিয়ে বলে উঠলেন, কাহিনী কি? কি চলে এখানে? ইস, কি লজ্জা, কি লজ্জা! এতক্ষণ যে হাড়ের লজ্জা পাচ্ছিলাম, সেই লজ্জার হাড় মুহূর্তেই 10 গুণ বেড়ে গেল এবার। ইচ্ছে হচ্ছিল মাটি ফাঁক করে তার ভেতরে ঢুকে যাই আমি। শুভ্র ভাইয়া এবার পাঞ্জাবের কলার ঠিক করতে করতে বলে উঠলেন, কি আবার চলে? তোর একমাত্র শালীকে আপ্যায়ন করছিলাম আর কি।
বোনের হবু শ্বশুরবাড়ি বলে কথা, আদর যত্ন না করলে চলে, তাই আদর করছিলাম। তাই নাকি? নিচে আমার হবু শ্বশুর শাশুড়ি শালা সবাই বসে আছে, তাদের আপ্যায়ন না করে তুই আমাদের ছোট্ট শালির উপরে এত কর্তব্যবোধ দেখাচ্ছিস কেন? বুঝতে পারছি না, এত আদর কি শুধু তার জন্যই? আবার তোর শালি একটু বেশি ছোট কিনা, হারিয়ে টারিয়ে গেলে তো আবার সমস্যা, তাই না? তাই ভাবলাম একটু গার্ড দিই আর কি, বাচ্চা মেয়ে বুঝিসই তো। বাবা ছোট মিয়া, কাহিনী কি? আমার শালিকে নিয়ে তোমার এত 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 চিন্তা? সন্দেহজনক ব্যাপার, ব্যাপার সন্দেহজনক ব্যাপার। শুভ্র ভাইয়া শয়তানি হাসি দিয়ে বলে উঠলেন। ভাই, বারবার শালি না বলে মাঝে মাঝে ভুল করে আমার বউ তো বলতে পারিস, তাহলেই তো এত প্রশ্ন আসে না। ওহ, তাই বুঝি এখানে দাঁড়িয়ে? বাহ। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে এলাম সেখান থেকে। দুই ভাই মিলে আমাকে কি ভয়ানক লজ্জার মধ্যেই না ফেলতে যাচ্ছিল, অসভ্য কোথাকার। আপুর বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে আজ থেকে 15 দিন পর। মামু ঘরের লক্ষ্মী করে আনতে দেরি করতে চান না একদম, মামনিও তাই। তাই আর দেরি না করে 15 দিনের মাথায় বিয়ে। গার্ডেন সাইডে দাঁড়িয়ে আছি আমি, মালি চাচা ফুল চিনাচ্ছেন আমায়। কত অদ্ভুত ধরনের ফুল চারপাশে, অদ্ভুত হলেও সব কয়টা অসম্ভব সুন্দর। মালি চাচা বেশ মিশুক টাইপের লোক, কয়েকদিনেই আমাকে বেশ আপন করে নিয়েছেন উনি। গ্রামে নাকি আমার বয়সী একটা মেয়ে আছেন উনার, মেয়েটার নাম সিতারা। তার স্ত্রী নাকি সঙ্গীত প্রেমী, বেশ ভালো গান করে, তাই মেয়ের নাম রাখেছে সিতারা। মালি চাচার সাথে ঝুঁকে ঝুঁকে গাছ দেখছিলাম, হঠাৎ কেউ একজন পেছন থেকে চুল টেনে ধরলো। পেছনে তাকিয়ে অবাক হলাম, শুভ্র ভাইয়া। এটা কোনো ধরনের অসভ্যতা শুনি? আমি ওনার দিকে রাগী চোখে তাকালাম, কিন্তু সেদিকে মহাশয়ের খেয়াল থাকলো তো। উনি আমায় হাসি হেসে চাচাকে উদ্দেশ্য করে বললেন, হ্যালো ওল্ড ম্যান, কেমন আছেন? জি ভালো ছোট বাবা। আচ্ছা চাচা, বাগানে কি এখন বকুল ফুল পাওয়া যাবে? না ছোট বাবা, এখন তো বকুল ফুল হবে না। তাহলে লাল গোলাপ, একদম টকটকে লাল গোলাপ হবে চাচা? হ্যাঁ তা হবে। তাহলে 19টা লাল গোলাপ এনে দেন তো চাচা, প্লিজ। আচ্ছা বাজান, আপনি দাঁড়ান, আমি এখনই আনছি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। সব রেখে 19টা ফুল দিয়ে উনি কি করবেন কে জানে। অদ্ভুত তো, উনি তো 20টা ফুলও চাইতে পারতেন, 19টাই কেন চাইলেন? আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে আবারও চুল ধরে টেনে দিলেন। আমি ঠোঁট উল্টে মুখ কালো করে তাহাতেই বলে উঠলেন উনি, এই মেয়ে, খেয়েছো তুমি? খাওয়া দাওয়া না করে এত ঘুরে কিসে শুনি? খাবো না আমি, আর তাতে আপনার কি? ডু ইউর ওন বিজনেস। মুখ ভেঙিয়ে তাই বুঝি? কথাটা বলেই আমার চুলের গোছা ধরে নিজের কাছে টেনে নিলেন উনি। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা, তার সাথে ব্যথাও লাগছে খুব। অবাকের চরম সীমা অতিক্রম করে ভয় ভয় গলায় বলে উঠলাম, কি করছেন? উনি হালকা হেসে বা চোখটা টিপ দিয়ে বলে উঠলেন, ইটস নট ইউর বিজনেস। আমি বুঝতে পারছিলাম না উনি ভয়ঙ্কর কিছু বলতে চাইছেন। ঠিক তখনই গেটের কাছে সাহেল ভাইয়াকে দেখতে পেলাম। ওনার পায়ে জোরে একটা পাড়া দিয়ে বলে উঠলাম, হি ইজ সো কিউট ইয়ার, আই অ্যাম ক্রাশ অন হিম। ও লাল পাঞ্জাবিতে মারাত্মক লাগছে। আমার কথায় উনি ভুরু কুঁচকে চুলগুলো ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকালেন। সাহেল ভাইয়া আমাদের দিকেই এগিয়ে এলেন, ঠোঁটে মিষ্টি হাসি বুলিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? বেশ ভালো। তোমার থেকে একটা হেল্প পেলে আরো ভালো হয়ে যেতাম। হেল্প? কেমন হেল্প? হেল্পটা খুবই কঠিন, বাট তোমার জন্য ইজি হবে বলেই আমার ধারণা। তো আপনার সেই সহজ কঠিন হেল্পটা কি জানতে পারি? মার জন্য একটা শাড়ি কিনবো, এর আগে কখনো কিনিনি, খুবই কনফিউজড আমি। তোমার শাড়ির কালেকশন ভালো, মাঝে মাঝেই শাড়ি পরো, আর শাড়িগুলোতে তোমায় মানায়ও বেশ।
সো আই থিঙ্ক তুমি শাড়িটা ভালো পছন্দ করতে পারবে। একদম চমকে দেওয়া সুন্দর কোনো শাড়ি কি আমায় পছন্দ করে দেবে তুমি?